আসসালামু আলাইকুম। আজ 31শে মে 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে কাজে লাগানোর আহ্বান, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি, মন্তব্য গয়েশ্বরের। শিবির নেতাকে হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এবার বিস্তারিত। নির্বাচনের পরেও ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি। পোস্টে মারুফ কামাল খান লেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই ফয়সালাটা চটজলদি করে ফেলুন। দ্বন্দ্ব সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। সমঝোতা ও ঐক্যই সাফল্যের একমাত্র পথ। এখন সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ছুট ঝামেলা চুকে যায়। বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায়। আমার চিন্তা, জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারেল বামেরা বিএনপির সাথে সরকারে থাকবে আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে। আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও সর্বসম্মত একটা সিদ্ধান্ত দরকার। তিনি লেখেন, আমি মনে করি এগুলো মোটেও ইউটোপিয়া নয়। সবাই ভেবে দেখতে পারেন, 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে, সংকীর্ণ স্বার্থে তা আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস করে না ফেলি। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে, সংকীর্ণ স্বার্থে ও আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস করে না ফেলি। ক্ষমতাচ্যুত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কঠিন সময়ে দেশের অর্থনীতি টিকে থাকতে পেরেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না। এর চেয়ে লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে? যেখানে আমরা রেমিটেন্স চাইছি, আপনারা তো দেশ বাঁচিয়ে রেখেছেন, না হলে এই দেশ চলেই যেত। অধ্যাপক ইউনূস প্রবাসীদের রাষ্ট্র মেরামতের কাজে ভূমিকা রাখার পাশাপাশি দেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারী। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকত জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। বিশাল বহর নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে রয়েছেন 200 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। জানা যায়, চীনের এই ব্যবসায়ী প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী। তাদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের বৈঠক হয়েছে। রোববার প্রতিনিধি দলটি বিডায় আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রতিনিধি দল জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে। চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
জাতীয় নাগরিক পার্টি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করেছে। সম্প্রতি এক টকশোতে একটি রাজনৈতিক দলের প্রধানের এমন বক্তব্য নিয়ে মুখ খুলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরের নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। তিনি বলেন, আমরা উল্লিখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার ও জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন, জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন, যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক। এনসিপি সেই প্রত্যাশা করে। সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরুণ ও প্রবীণদের সমন্বয় ঘটাতে গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ, যেখানে দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিজ্ঞ ব্যক্তিরা স্থান পাবেন। তরুণদের এ রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদে যোগ দিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন, যোগাযোগ করছেন দলের সিনিয়র নেতৃত্বের সঙ্গে। আগ্রহের তালিকায় রয়েছেন সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী, ব্যবসায়ী, এমনকি শ্রমিক নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কোনো দলের যোগ্য ও অভিজ্ঞরা এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য, অবশ্যই তাকে ফ্যাসিবাদ বিরোধী হতে হবে, এনসিপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হতে হবে, অতীত কর্মকাণ্ডে নেতিবাচক কোনো ভূমিকা থাকলে তাকে কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দলের প্রয়োজনে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করব। তরুণদের আগ্রহ এবং গতির সঙ্গে আমাদের যারা অগ্রজ ও প্রবীণ আছেন তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার একটি মিশ্রণ প্রয়োজন। এটির সমন্বয় হলে আমরা মনে করি শুধু দল নয়, দেশের জন্য উপদেষ্টা পরিষদ অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্র শিবিরের পক্ষ থেকে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিন এ জিডি করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশতাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম আহনাফ তাহমিদ অর্জন। তিনি নগরীর ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আহনাফ রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কর্মী। জিডিতে উল্লেখ করা হয়, শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কিনা এটা নিয়ে ডিবেট হওয়া উচিত, লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন আহনাফ তাহমিদ অর্জন। যেহেতু পোস্টের লেখাগুলো হুমকিমূলক, সেহেতু মহানগরের ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এদিকে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। শুক্রবার রাতে ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখা সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিন ও সেক্রেটারি ইমরান নাজির যৌথ এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের জুলুম ও নির্যাতন করত। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছিল।
হাসিনার পতনের পর লীগের সব সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে ছাত্রলীগের সেই চিরচেনা সন্ত্রাসী রূপ ফুটে উঠেছে। বিবৃতিতে ছাত্র শিবির নেতৃবৃন্দ আরও বলেন, রাজশাহীতে ছাত্রদলের এক কর্মী ছাত্র শিবিরকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমরা তার এ ধরনের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার হুমকির জন্য আমরা শঙ্কিত, তাই থানায় জিডি করা হয়েছে, প্রয়োজনে মামলাও করা হবে। তবে আমরা আশা করছি পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী হুমকিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। একই সাথে এ ধরনের ঘৃণিত কাজ পরিহারপূর্বক ছাত্রদল নিজেদের ইমেজ নষ্ট করার আত্মঘাতী কার্যকলাপ থেকে বিরত থাকবে। এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ছেলেটাকে আমি সেভাবে চিনি না, এমনি জাস্ট জানি যে ছাত্রদল করে। মহানগর ছাত্রদল থেকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশতাক হোসেন বলেন, অভিযোগ পেয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যখন কোনো কাজে নামবেন তখন কাজটিকে সফল করবার জন্যে 10টি পথ বেছে নিন। অর্থাৎ এই কাজটিকে সহযোগিতা করবার জন্য একজন লোক প্রয়োজন, যিনি আপনাকে সাহস দেবেন, পৃষ্ঠপোষকতা করবেন, অথবা কোনো না কোনো পরামর্শ দিয়ে এগিয়ে দেবেন। এইরকম একজন লোক খুঁজতে আপনি 10 জন লোককে টার্গেট করুন, তাদের সঙ্গে কথা বলুন, কাজের বিষয়ে জানান। দেখবেন কোনো না কোনো একজন বা দুজন আপনার সঙ্গে সমব্যথী হয়ে আপনাকে পৃষ্ঠপোষকতা করছে, আপনাকে এগিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি কেবল একটি বা দুটি পথকে খোলা রাখেন, দুজন ব্যক্তিকে টার্গেট করেন, তাহলে সফল নাও হতে পারেন। সুতরাং সফলতার জন্য ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন চিন্তায় আপনাকে এগোনো প্রয়োজন। তারপরে সেখান থেকে আপনি বেছে নিলেন কোন পথটি আপনার জন্য যথার্থ বা কোন ব্যক্তি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, এই 4 দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারে কাছেও যায়নি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেগুলো ভূপাতিত হলো। পাকিস্তান দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অনিল চৌহান বলেন, এটি একেবারেই ভুল তথ্য। তবে ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। তিনি আরও বলেন, কেন যুদ্ধবিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কি ভুল ছিল, এগুলো গুরুত্বপূর্ণ, সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত ঠেকাতে সৌদি আরব একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এ বার্তা তার ছোট ছেলে ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মাধ্যমে সরাসরি তেহরানে পৌঁছে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 17 এপ্রিল তেহরানে ইরানের প্রেসিডেন্ট ভবনে এক গোপন বৈঠকে এ বার্তা পৌঁছে দেন প্রিন্স খালিদ। প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি ও ইরানি সূত্র জানায়, বাদশাহ সালমান উদ্বেগ প্রকাশ করেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরমাণু চুক্তিকে গুরুত্ব না দেয় তবে দেশটি ইসরায়েলি সামরিক হামলার মুখে পড়তে পারে। গোপন এ বার্তায় সৌদি বাদশাহ আরও ইঙ্গিত দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য সীমিত এবং তিনি দ্রুত চুক্তিতে পৌঁছাতে চান। সূত্রগুলো জানিয়েছে, খালিদ বিন সালমান ইরানকে সরাসরি সতর্ক করে বলেন, যদি কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের লাগাতার হামলায় ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে।
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আঞ্চলিকভাবে ইরানের অবস্থানও তুলনামূলকভাবে দুর্বল। এই প্রেক্ষাপটে সৌদি আরব তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের ইরান বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ হেজ আলী বলেন, তেহরানের দুর্বলতা সৌদি আরবকে কূটনৈতিকভাবে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে। সৌদি আরব স্পষ্টভাবে যুদ্ধ এড়াতে চায়, কারণ তা তাদের অর্থনীতি ও ভীষণ 2030 পরিকল্পনার উপর বড় আঘাত হানতে পারে। 2023 সালে চীনের মধ্যস্থতায় দীর্ঘ বছরের তিক্ততা পেরিয়ে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে। তবে দুদেশের মধ্যে বিশ্বাসের সংকট এখনও পুরোপুরি কাটেনি। তাই তেহরানে প্রিন্স খালিদের সফরকে অনেকেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। এ বিষয়ে সৌদি আরব কিংবা ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।